মার্কেটে সবকিছু ঠিক হয়ে গেল এই ৩-৪ দিনের র্যালিতে, নাকি এটা প্রি বাজেট র্যালি যেটা বাজেটের পর আবার ফিজল আউট হয়ে যেতে পারে, মানে আবার লোক দেখানো একটু উপরে উঠিয়ে বাজেটের পর আবার মার্কেটকে নিচে ফেলা হবে বা করা হবে সেটা আজকের এই ভিডিওতে এটা নিয়ে তো আলোচনা থাকবে। তেমনি বাজেটের ঠিক আগে মানে আজকের দিন কিন্তু ইকোনমিক সার্ভে এসেছে ইন্ডিয়াতে। ইন্ডিয়ার ইকোনমিক সার্ভেতে কিন্তু দুটো তিনটে খুব গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত চিন্তাজনক পয়েন্ট উঠে এসেছে, সেটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব, যেটা আপনাদের ইনভেস্টমেন্ট ডিসিশনকে কিন্তু এফেক্ট করতে পারে। তার সাথে সাথে যেটা এই ভিডিওর ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট টপিক, যে এই সময়ে এসআইপি নাকি লাম্পসাম কোন উপায়ে আমাদের ইনভেস্টমেন্টটা করা উচিত, সেটা স্টক হতে পারে মানে স্টকের পোর্টফোলিও হতে পারে বা মিউচুয়াল ফান্ড হতে পারে, কোনটায় করা উচিত, এই তিনটে বিষয় নিয়ে আজকে আলোচনা করব। মন দিয়ে শুনবেন। ভিডিওকে ভালো লাগলে অবশ্যই লাইক করে দিন, আর তার সাথে সাথে যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে প্রেস করে দিন, যাতে এই সিরিজের উপর ভিডিও করলে তার নোটিফিকেশন আপনার কাছে চলে আসে। আর কালকে ইউনিয়ন বাজেট, কালকে কিন্তু মার্কেট খোলা থাকছে শনিবার হলেও, তাই শনিবার আমি আপনাদের সাথে লাইভ মার্কেটে আসছি সকাল 10:45 থেকে। 11টা থেকে বাজেট পেশ শুরু হয়, আমি 10:45 থেকে আপনাদের কাছে চলে আসব। আমার চ্যানেলটা ভিজিট করে এখানে লাইভ ট্যাব হয়ে পেয়ে যাবেন, সেখানেই কিন্তু আমি লিংক দিয়ে দিয়েছি লাইভের। বা আপনারা প্লিজ টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন। আমার ফ্রি টেলিগ্রাম চ্যানেলের লিংক কিন্তু এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে আমি পিন করে দিয়েছি, সেখান থেকে নিয়ে যাবেন, সেখানেও আমি লিংক দিয়ে দিয়েছি। কালকে কিন্তু লাইভ ক্লাসে মানে লাইভ বাজেট লাইভ মার্কেটে আমরা কিন্তু একসাথে হতে চলেছি, আপনারা যারা আমার ইউটিউবের দর্শক আছেন তাদের সাথে। এইবার আসি আজকের মার্কেটে কি হয়েছে। আজকের মার্কেট বলবো না, বিগত যদি যেখানে যেখানে দেখুন, আমি এইখানে এই দাগটা আপনাদের সামনে টেনে রেখেছিলাম, সেটা 22,694 মানে 22,700-র দিকে, প্রায় সেখানেই মার্কেট আসে, 22,800 মার্কেট টাচ করে। সুতরাং টেকনিক্যাল অ্যানালিসিসটা একটু হলেও কাজ করে, কারণ এইখানে সাপোর্ট আমরা বলি কেন, এখান থেকে একটা বাউন্স আসার সুযোগ থাকে, তো এখান থেকে বাউন্স এসেও ছিল, এবং এই দাগটা কিন্তু আজ থেকে প্রায় 1 সপ্তাহ 2 সপ্তাহ আগে থেকে টানা। তো যাই হোক, এখান থেকে 3-4 দিন এই বাউন্সটা এসেছে। এইবার প্রবলেম হলো, আমি আপনাদের সামনে এই লাইনটাও টেনে রেখেছিলাম যে 23,500-র উপরে যদি চলে যায়, 500 থেকে 600, 23,500 23,600 এই জোনটাকে যদি ক্রস করে বা এই জোনের মধ্যে যদি ও টিকে যায় নিফটি, তাহলে বলা হবে বা আমি প্রথম একটু বুলিশ ভাব পোষণ করব, বা আমি মনে করব মার্কেটে সব একটু ঠিকঠাক হওয়ার দিকে এগোচ্ছে। কিন্তু এই আজকের মুভমেন্টে, আজকে আপনি বলবেন সঞ্জয় আজকে 23,508-এ বন্ধ হয়েছে, তাহলে তুমি বুলিশ, একদমই নয়, একদমই নয়। কেন, এই যে 3-4 দিন হয়েছে এতে কিন্তু ফান্ডামেন্টাল কিছু চেঞ্জ হয়নি। মানে যদি আপনি এফআইআই আর ডিআইআই এর ডেটা দেখেন, এফআইআইরা সেই ক্রমাগত এই 4 দিন 5 দিন ধরে বিক্রি করে এসেছে ক্যাশ মার্কেটে, তাদের সেলিং ফিগারই এসেছে কিন্তু, এবং ডিআইআইদের যথারীতি বাইং ফিগার এসেছে ওইটাকে ম্যাচ করার জন্যে। সেটাই মানে এই যে 2-3 দিন মার্কেট বেড়েছে, এটা কিন্তু জাস্ট আমার এখনো পর্যন্ত মনে হচ্ছে বাজেটকে সামনে লক্ষ্য রেখে, বাজেট কি হয় তার উপর মার্কেট কিন্তু ডিসিশন নেবে যে কোন দিকে সে যাবে। সুতরাং এই যে 2-3 দিনের মুভ, এটাকে আমি একটু ডাউটফুল চোখেই দেখব, যেহেতু এফআইআইদের সেলিং এখনো ফিরে আসে, মানে এফআইআইদের সেলিং এখনো বন্ধ হয়নি এবং বাইং এখনো ফিরে আসেনি, মানে ফান্ডামেন্টালি এই 4 দিনে ইন্ডিয়া পুরো চেঞ্জ হয়ে গেছে তা কিন্তু নয় বিগত 1-2-3 মাস থেকে। এইবার এইবার ব্যাপারটা হচ্ছে বাজেটের, তো এটা হলো। এবার বাজেটের সাথে সাথে এই যে বাজেটের র্যালি আজকে যেমন দেখা গেল, এবং স্টকের যদি দেখেন কিছু কিছু সেক্টর যেমন রেলওয়ের, আজকে ইরকন স্টকটা বেশি ভলিউম করেনি কম্প্যারেটিভলি, কিন্তু 8%-এর মতো একটা সময় বেড়েছিল, 8%। এবার রেলওয়ে স্টক এই জাতীয়, আজকে কোচিন শিপইয়ার্ড, একটু শিপিং শপ, একটু একটু স্টকগুলো মানে একটু সরকারি কোম্পানিগুলো একটু বাড়াবাড়ি করবে, যেহেতু যেহেতু সরকারের পলিসিগুলো যদি রেলওয়েতে ভালো হয় বা শিপিংয়ের প্রতি একটু ভালো কথা বলা হয়, তার জন্যে অনেক পান্টার মানে যারা একটু এইসব নিয়ে ট্রেডিং করতে ভালোবাসে, তারা একটু পজিশন আগে থেকে ক্রিয়েট করে, যাতে বাজেটের দিনে হয়তো ভালো
এই সেক্টরগুলো ভালো করলেও মানে ভালো তাদের খবর এলেও হয়তো একটা বিক্রি দেখা যেতে পারে, কারণ তারা তখন প্রফিট বুক করবে ওই উছালকে কাজে লাগিয়ে, এই সব ব্যাপারগুলো হতে পারে। তাই জন্য এই যে বাজেটের আগের 3 দিন মুভটাকে, এটাকে একটু স্কেপটিক্যাল চোখে আমি পার্সোনালি দেখছি। আমি কারোর সাথে মানে তর্কে যাচ্ছি না, আপনাদের হয়তো কারোর মনে হতে পারে না সব ভালো হয়ে গেছে এবার উচিত পারে, ঠিক আছে, ইউ আর অলসো কারেক্ট, মানে আমি আমার মতবাদটা এখানে বলছি। তো আমি বাজেটকে দেখব, বাজেটের সাথে তো আপনাদের সাথে লাইভেও আছি, এবং তারপরে কি মুভমেন্ট হয়, তারপরে মানে ওই দিনই নয়, 1-2 দিন বাদেও তারপর মার্কেট আসল একটা পরিপক্ক বা ম্যাচিওর রিয়াকশান দেয় বাজেটের 1-2 দিন পর। সেই রিয়াকশানটা কি আসে সেটা আমার দেখার আছে, সেটা। তাই জন্য এখনই যে সব কেনাকাটি করা বা একদম বুলিশ হয়ে যাওয়া মার্কেটে তা কিন্তু নয়। এখন আমার যা সাইডওয়েজ টু নেগেটিভ মেন্টালিটি মার্কেটে ছিল সেটাই অব্যাহত আছে। আমি কারণ দিয়ে বললাম কেন। আচ্ছা, এইবার আসি, ভিডিওটাকে একটু লাইক করে দেবেন প্লিজ, আর চ্যানেলকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। যেটা এবার আমি আসবো, আজকে ইকোনমিক যে ডেটা এসেছে বা ইকোনমিক সার্ভের যা ডেটা এসেছে তাতে কিন্তু 2-3টে খুব খারাপ জিনিস এসেছে। তারপর আমি এসআইপি এবং মিউচুয়াল এবং লামসাম কোনটা এখন করা উচিত তার ব্যাপারটাই যাব। তার আগে, সেটা বলার আগে আমার মানে আপনাদের বহু প্রতীক্ষিত এসটি প্রফেশনাল ব্যাচ, যেখানে আপনার স্টকের সুইং ট্রেডিং, স্টকের ইন্ট্রাডে, স্টক ইনভেস্টমেন্ট বা মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্ট প্লাস এফএনও ফিউচার অ্যান্ড অপশান সব কিছু একদম ডিটেলসে হাতে কলমে বেসিক থেকে অ্যাডভান্সড লেভেল পর্যন্ত থিওরি প্লাস প্র্যাকটিক্যাল যদি শিখতে চান, যেটা 1 মাস ধরে কোর্স হবে পুরো ফেব্রুয়ারি মাসে, যেখানে থিওরি ক্লাসও থাকছে এবং প্রত্যেক দিন লাইভ মার্কেটে ক্লাস থাকছে প্রত্যেক দিন। এবার অনেকে যাদের অফিস কাছারি প্রত্যেক দিন করতে পারবেন না হয়তো লাইভ ক্লাসটা, তবে মাঝে একটু জয়েন করার চেষ্টা করলেন, তারপর হয়তো কিছুটা মিস হলো, রেকর্ডিংও থাকবে প্রত্যেকটা ক্লাসের, সুতরাং অসুবিধা হবে না। সেই ফেব্রুয়ারি মাসের ক্লাস কিন্তু আমার 2 ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে, 28 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। তো জয়েন করার জন্যে আজকের দিনটা আর 1 তারিখ কালকে সেই দিনটাই আছে। প্লিজ কোর্সে এনরোলমেন্ট করতে চাইলে করে নেবেন। আমার টেলিগ্রামেও এর ডিটেলস দেওয়া আছে, টেলিগ্রামের এখানে একটু স্ক্রোল করে উপরে উঠবেন, পুরো ডিটেলস দেওয়া আছে, ইউপিআই পেমেন্ট করা সেখান তার আইডি দেওয়া এবং গুগল ফর্ম সব কিছু দেওয়া আছে। একটু জেনে নেবেন ক্লাসে কি কি থাকবে তাও এখানে বলা আছে, সেই জিনিসগুলো একটু দেখে নেবেন। ভালো লাগলে অবশ্যই ক্লাসে জয়েন করবেন, এবং পুরো 1 মাস আমরা টাইম স্পেন্ড করব, থিওরি ক্লাস হবে, প্র্যাকটিক্যাল প্রচুর ক্লাস হবে, আপনাদের প্রশ্নোত্তর নিয়ে কথা থাকবে। সুতরাং দারুণ একটা এক্সপিরিয়েন্স হতে চলেছে এই ফেব্রুয়ারি মাসটা। ফিজও আমি এমন রেখেছি সবারই ধর্তব্যের মধ্যে, অনলি 999। তো যাই হোক, তো এইবার আমি আসি আমার মেইন যেটা ইকোনমিক সার্ভে নিয়ে কথা, সেটা হচ্ছে দুটো কথা, সেটা আমার একটু খারাপ লেগেছে, একটা ভালো দিকও আছে সেটাও বলছি। দুটো কথা, এক, সরকারের যে এক্সপেন্ডিচার ইন ইনফ্রাস্ট্রাকচার, যেটা মানে 2024-এ যখন বাজেট পেশ করা হয়েছিল বলা হয়েছিল যে আমি এক্সপেন্ডিচার এই ইনফ্রাস্ট্রাকচারের ক্ষেত্রে এত এক্স কোটি টাকা আমি খরচা করব। ধরুন, দেখা যাচ্ছে এই যে বাজেটের ইমপ্লিমেন্টেশন হওয়ার পর যে 8-9 মাস হয়েছে তাতে দেখা গেছে যতটা হবার কথা ছিল তার তুলনায় মাত্র 12% কম, মানে মাত্র বলা যাবে না, 12% কম হয়েছে। মানে ধরুন 1 বছরে যতটা করা উচিত তার মানে প্রত্যেক মাসে কতটা করা উচিত হলো, সেটাকে যদি 8 দিয়ে গুণ করেন তাহলে 8 মাসে বা 9 মাসে কতটা খরচা হয় সেটা একটা বার করা হয়। মানে যতটা খরচা করার দরকার ছিল এখনো পর্যন্ত তার তুলনায় 12% বাজেট অ্যালোকেশনের কম খরচ করা হয়েছে ইনফ্রাস্ট্রাকচারে। ইনফ্রাস্ট্রাকচার মানে কিন্তু সব কিছুই আছে, তার মধ্যে আপনার রাস্তাঘাট, ব্রিজ, পাওয়ার সব কিছুই চলে, ইনফ্রাস্ট্রাকচারের সাথে এই সবগুলো জড়িত। তাই জন্য আপনার যদি মনে হয় স্যার টাটা পাওয়ারটা বা সঞ্জয় টাটা পাওয়ারটা এখন বাড়ছে না কেন, ওই অ্যান্সার চলে এলো। বা এলএনটি হয়তো আজকে বেড়েছে, সেটা তো বাজেটের জন্য, কিন্তু মোটামুটি দাঁড়িয়ে আছে। সিমেন্স, এবিবি, এই স্টকগুলো দাঁড়িয়ে আছে। রেলওয়ে স্টকগুলো দাঁড়িয়ে আছে কেন দাঁড়িয়ে আছে? হ্যাঁ, আজকে ইরকন 8% বেড়েছে, তাও যদি ইরকনের চার্ট দেখেন উপর থেকে সেটা নিচেই আছে,
কেন, বা শিপিং এইগুলো দাঁড়িয়ে আছে কেন? যেগুলো ইনফ্রাস্ট্রাকচারের উপর নির্ভর করছে তারা কিন্তু দাঁড়িয়ে আছে স্টকগুলো, যেহেতু গভর্নমেন্টের এক্সপেন্ডিচারটা কমেছে। আপনাদের এর কারণ কি মনে হয় নিচে একটু প্লিজ জানাবেন। সামনে অনেক কিছু আছে, ভোট আসছে, মানে দিল্লির ভোট তো আছেই, বা অনেক কিছুই ব্যাপার থাকতে পারে। আপনার কি মনে হয় এক্সপেন্ডিচার কেন কম হয়েছে ইনফ্রাস্ট্রাকচারে, সেটা একটু নিচে কমেন্ট বক্সে জানাতে পারেন। আচ্ছা, এইবার আসি, এটা গেলে একটা দিক যেটা ইনফ্রাস্ট্রাকচারের স্টকগুলোর পক্ষে, ক্যাপিটাল গুড সেক্টরের পক্ষে বা ওভারঅল ইকোনমির পক্ষে একটু খারাপ দিক। দ্বিতীয় কথা হচ্ছে যে ক্যাপিটাল ট্যাক্স কালেকশন, বা সরি ক্যাপিটাল বলছি, কর্পোরেট ট্যাক্স কালেকশন, মানে কোম্পানিগুলোর ট্যাক্স কালেকশন বিগত মরশুমে যা হয়েছিল তার তুলনায় 1% কম আছে। কম আছে মানে, কম হয়েছে মানে, তার মানে বোঝা যায় যে কর্পোরেট সেক্টরের প্রফিটেবিলিটি কমেছে। কোম্পানিগুলোর প্রফিটেবিলিটি কমলে স্টক প্রাইসও কমবে। যদিও দেখছেন যে এই যে কোয়ার্টারলি রেজাল্টগুলো বেরোচ্ছে, কোনো সেক্টর বা কোনো কোম্পানি কিন্তু আহামরি রেজাল্ট করছে না। হ্যাঁ, তার মাঝে একটা দুটো এক্সেপশন হতে পারে, কিন্তু ওভারঅল সেক্টর বা ওভারঅল সব কোম্পানি যে ভালো রেজাল্ট করেছে, মার্কেটকে চমকে দিচ্ছে, পজিটিভ সারপ্রাইজ দিচ্ছে, তা কিন্তু নয়। এইটা কিন্তু হচ্ছে, তাই জন্যই কোম্পানিগুলোর আর্নিংগুলো একটু স্তিমিত বা টেপিড হচ্ছে। এই জিনিসটা কিন্তু আছে, যেটা কর্পোরেট ট্যাক্স কালেকশনেও কিন্তু দেখা দিচ্ছে, 1% কম এসেছে। দুটো খারাপ দিক গেল যেটা মার্কেটের পক্ষে বা ইকোনমির পক্ষে। একটা ভালো দিক কি, ভালো বলতে পারেন, কেউ কেউ খারাপও বলবেন, যে জিডিপির ফোরকাস্ট, মানে নেক্সট ইয়ারের জন্য, ফিনান্সিয়াল ইয়ারের জন্য আমার এই যে ইকোনমিক ডিপার্টমেন্ট ভারত সরকারের, সে ঠিক করেছে 6.3 থেকে 6.8 এর মধ্যে থাকবে। তো এইটা কয়েকজন ইকোনমিস্ট বলছেন এর থেকে কমও হতে পারে, এটা একটু বেশি করেই হয়তো বলা হয়েছে। তাও আমি যদি ধরেও নিই, তাও কিন্তু খুব একটা যে বিশাল আশাপ্রদ তা নয়। মানে আমরা যেখানে একটা সময় আমরা 7%, 8%, কেউ কেউ তো ডাবল ডিজিট গ্রোথের কথা আমরা ভাবছিলাম, তার থেকে কিন্তু অনেকটাই কম, বা এটা মানে বলা যায় নর্মাল টাইপের আছে। মানে আহামরি ব্যাপার নয় যেখানে কালকেই বুল মার্কেট আবার নতুন করে শুরু হয়ে গেল, তা নয়। আমি যদিও ভাবি যে বুল মার্কেটটা হয়েছিল ইন্ডিয়াতে, ঠিক আছে, এবং এখন জাস্ট একটু কনসলিডেশন ফেজে চলছে, সেটা সব বুল মার্কেটেই হয়। কিন্তু ওই জিডিপির ফোরকাস্টটাও কিন্তু মোটামুটি মানে ওই অ্যাভারেজের মতোই বলা যায়, খুব একটা হাই সাইডে নয়। তো এইগুলো ব্যাপার মোটামুটি ইকোনমিক সার্ভের ব্যাপার। এবার আমি আসব, আপনাদের অনেকের প্রশ্ন এসেছে এসআইপি অ্যান্ড লামসাম কোনটা করা উচিত এই সময়। এই টপিকটা আমি কভার কেন করছি, যেহেতু আমার মিউচুয়াল ফান্ডের ভিডিও আসতে চলেছে মানে এই বাজেট আছে, তারপরেই আসবে। তো সেখানে মানে 1-2 দিনের মধ্যেই আসবে, খুব রিসেন্টলি। তো তার জন্যই আমি এই প্ল্যাটফর্মটা তৈরি করে রাখছি, কারণ আপনাদের প্রশ্ন থাকবে এসআইপি না লামসাম। এবার এসআইপি আর লামসাম দুটো ক্ষেত্রে হতে পারে। এক, আপনার কাছে ধরুন একটা 10টা স্টকের পোর্টফোলিও আছে, কোনো ইন্ডিভিজুয়াল স্টক নয়, সেই পোর্টফোলিওতে, দাদা স্টকের পোর্টফোলিওতে একটা এসআইপি কি আমি চালু করে যাব, বা লামসাম, বা আমার কাছে 4 বা 5টা মিউচুয়াল ফান্ডের একটা পোর্টফোলিও আছে, তাতে আমি কি করব, এসআইপি চালু রাখবো নাকি বাজার পড়ছে এসআইপিটা বন্ধ করে দিই, নিচে এলে লামসাম করব, এরকম ব্যাপার এক্সেট্রা এক্সেট্রা আপনাদের মনে হয়। আমি কি করছি আমি বলি, কারণ আমি তো ফিনান্সিয়াল অ্যাডভাইস দিতে পারি না। আমি কি করছি আমি বলি। প্রথমে আমি মিউচুয়াল ফান্ডে আসি। মিউচুয়াল ফান্ড আমার প্রিডমিনেন্টলি, আমি ইন্ডিভিজুয়াল স্টককে এই সময় অ্যাভয়েড করি। আমি মিউচুয়াল ফান্ডের রাস্তাতেই নিজের ইনভেস্টমেন্টটা করে থাকি। সেই ইন্ডেক্স ফান্ড হতে পারে, আমি একটু ইন্ডেক্স ফান্ডের প্রতি একটু বেশি হেলে থাকি, সেটা আলাদা ব্যাপার। কিন্তু ভালো অ্যাক্টিভ ফান্ডও আছে, যেমন পারিক ফান্ড, আরও অনেক আছে, আমি সব নাম নিচ্ছি না, সেটা আমার মিউচুয়াল ফান্ডের ভিডিওতে আসবে। হ্যাঁ, ওই ভিডিওটা যদি পেতে চান তাহলে প্লিজ একটু চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন, বেল আইকনকে প্রেস করে রাখবেন, চ্যানেলকে লাইক অবশ্যই করবেন, এই ভিডিওটাকে একটু লাইক করে দেবেন প্লিজ। আচ্ছা, এইবার আমি যখন করছি মিউচুয়াল ফান্ডে এসআইপি কখনোই বন্ধ করা উচিত নয়, অনেকের যাদের ডাউট থাকে। কারণ দেখুন, যখন এরকম বুল মার্কেট চলছিল তখন তো এসআইপি করেছেন, তখন উপরের দিকে অ্যাভারেজ আউট হয়েছে। এসআইপির তো আসল মজাটা হলো যখন মার্কেট নিচের দিকে আসছে, তখন আপনার অ্যাভারেজ আউট হতে থাকবে ইউনিট বা এনএভি প্রাইসটা, তাহলে আপনার ভালো ইউনিট, বেশি ইউনিট কালেকশন হবে, তাই না? কেন একটা ভালো ইন্ডেক্স বা ভালো মিউচুয়াল ফান্ডে করলে, ইনভেস্ট করলে, সেটা লং টার্মে উপরের দিকে যাবে বলেই আমরা মনে করি। সুতরাং যখন সেই ইন্ডেক্সটা বা ফান্ডটা একটু নিচের দিকে আসছে,
তখন তাতে ইনভেস্ট করা উচিত। এটা আমি মনে করছি ডাইভার্সিফাইড মিউচুয়াল ফান্ড বা ডাইভার্সিফাইড ইকুইটি ইন্ডেক্সের নিয়ে বলছি, আমি কোনো একটা পার্টিকুলার সেক্টরকে নিয়ে কিন্তু বলছি না, বা সেক্টোরাল ফান্ড বা সেক্টোরাল ইন্ডেক্স নিয়ে বলছি না, কারণ একটা সেক্টর অনেক বছর ধরে ডাউন ট্রেন্ডে থাকতে পারে, এটা মনে রাখবেন। আমি ডাইভার্সিফাইড নিয়ে বলছি। তো সেক্ষেত্রে এসআইপিটা 100% চালিয়ে যাওয়া উচিত, মানে এসআইপি বন্ধ করার তো নাম ডাউন মার্কেটে মনেই করা উচিত নয় বলে আমার মনে হয়, আমি পার্সোনালি যেটা করছি। এইবার তার সাথে কি লামসাম করা উচিত? এবার আমি একটু স্টকের এসআইপিটা নিয়ে নিই, তারপর আমি লামসাম্পে আসছি। স্টক যারা এসআইপি করেন তারা আমি মনে করি স্টকের পোর্টফোলিও তৈরি করে যারা এসআইপি করেন সেটা ঠিক আছে, কিন্তু একটা স্টকে আমি এসআইপি করছি সেটা একটু আমার মনে হয় বড় 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 রিস্কি, কেন আপনার পোর্টফোলিওটা ডাইভার্সিফাইড নয়। অনেকে বলে না আমার স্যার এই একটা সঞ্জয় একটা স্টক আছে, এই স্টকে কি আমি এসআইপি চালু করতে পারি, মানে করেই যেতে পারি? সেটা আমার প্রচুর রিস্কি মনে হয়, কারণ একটা স্টকে ডাইভার্সিফিকেশন একদমই হলো না। আপনার কাছে 10টা 15টা স্টকের একটা পোর্টফোলিও আছে, তাতে এসআইপি করছেন, দ্যাট ইজ ওয়েল অ্যান্ড গুড, একটা পোর্টফোলিও মেনটেন করে, তাছাড়া কিন্তু নয়। আর হ্যাঁ, পোর্টফোলিও কিভাবে তৈরি করব, পোর্টফোলিওতে এমন স্টক চুজ করা উচিত যারা একে অপরকে কমপ্লিমেন্ট করে এবং ওভারঅল আপনার পোর্টফোলিও আপনার মানসিকতাকে যাতে রিফ্লেক্ট করে সেই অনুযায়ী, মানে যে পোর্টফোলিও আমার জন্য ভালো সেই পোর্টফোলিও আপনার জন্য নাও ভালো হতে পারে। তা কিভাবে সেই পোর্টফোলিওকে চুজ করতে হয় তার কিন্তু একটা ম্যাথামেটিক্যাল বা আইডিয়াল মডেল হয়, সেই জিনিসগুলো নিয়েও আমার কিন্তু ক্লাসে আলোচনা থাকবে। প্লিজ তাই জন্য যারা এখনও, আর একদিন বাকি আছে, যারা এখনও এনরোল করতে চান আমার এসটি প্রফেশনাল ব্যাচে কিন্তু জয়েন করে নেবেন। ডিটেলস এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সেও দিয়েছি, প্লাস আমার টেলিগ্রাম চ্যানেলেও দেওয়া আছে, ফ্রি টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন, সেখানেও আমার ডিটেলস দেওয়া আছে, একটু স্ক্রোল করে উপরে এখানেই পেয়ে যাবেন প্রফেশনাল ট্রেডার, প্লিজ এখানে জয়েন করে নেবেন। আচ্ছা, এইবার আসি আমি যে তাহলে এসআইপিটা কিন্তু যারা পোর্টফোলিও তৈরি করছেন তারা ভালো পোর্টফোলিও যদি থাকে সেখানে এসআইপি করলেন, কোনো অসুবিধা নেই। লামসাম্পে আসি, যেটা খুব চিন্তার ব্যাপার। আমি বলেছি লামসাম আমি ইম্পর্টেন্ট লেভেলে এলে করব সেই জিনিসগুলো, একটা 200 ইএমএ, একটা 22,600 বা 700 এই জোনটায়, এক্সেট্রা এক্সেট্রা, আরও নিচে এলে আরও, এরকমভাবে লামসাম্প হবে। লামসাম্প আমি করি ক্রিটিক্যাল লেভেল অফ ইন্ডেক্স বা ক্রিটিক্যাল লেভেল অফ মার্কেট এক্সেট্রা। লামসাম মানে যখনই আমার হাতে সবসময় টাকা এলো প্রত্যেক দিন ইনভেস্ট করতে হবে না, সেটা তো লামসাম হলো না, তাই না? এরকম নয়, তাড়াহুড়ো নয়, একটু ওয়েট করে। আর এসআইপি তো চলতে থাকছেই, আমি তো ওই ফিয়ার অফ মিসিং আউট বা মানে ফোমোতে ভুগবো না, কারণ আমার তো এসআইপি চলছে। তার সাথে সাথে লামসাম ইম্পর্টেন্ট ক্রিটিক্যাল লেভেলে এলে নেব, ঠিক আছে? তাছাড়া নয়। ইম্পর্টেন্ট ক্রিটিক্যাল লেভেলগুলো মাঝে মাঝে আপনাদের সামনে আমি মার্ক করে দিই, সেইগুলো আছে, যেমন এই জায়গায় এসে 200 মুভিং অ্যাভারেজে একবার ইনভেস্ট হয়েছে, এই সব জায়গায় একটু ইনভেস্ট, ব্যাস। তারপর আবার এখন মার্কেট দেখব, বাজেটে কি হয় দেখব, এইসব করব, কিভাবে রিয়্যাক্ট করে, তারপর আবার ডিসিশন। সুতরাং লামসামটা একটু স্ট্র্যাটেজিক্যালি করব বা স্ট্র্যাটেজিক্যালি করা উচিত, আর এসআইপিটা চালু রাখা উচিত। এবার লামসাম দুটো ব্যাপার হয়, একটা হচ্ছে মিউচুয়াল ফান্ডে লামসাম, যেটা ঠিক আছে অনেকটা চোখ বুঝেও করা যেতে পারে, হাতে টাকা থাকলো, কারণ একটা ডাইভার্সিফাইড ইকুইটি পোর্টফোলিও যের মধ্যে মানে 20, 30, 40টা স্টক আছে, সুতরাং আমার রিস্কটা ব্যালেন্স আউট হয়ে যায়। আর একটা লামসাম হচ্ছে স্যার একটা স্টক নিয়েছিলাম ওটা অনেকটা নিচে পড়ে গেছে, এখন কি ওটা লামসাম করা যায়? সেটাই করা যায় না, যদি সেই স্টকটা পোর্টফোলিওর অন্তর্গত না হয়। আবার বলছি, আপনি পোর্টফোলিওতে একটু লামসাম করলেন সেটা আলাদা ব্যাপার। মানে কি সঞ্জয়, মানে কি? মানে পোর্টফোলিওতে আপনার 10টা স্টক আছে, 10টা স্টক আছে, এবার আপনার হাতে 1 লাখ ইনভেস্ট যোগ্য টাকা আছে, লামসাম করবেন, তার 30% মানে 30,000 টাকা আপনি, বা 50,000 টাকা আমি মনে করি, খুব হিসাবটা ইজি হবে, 50% এখন আপনি মনে করছেন আপনার স্টকগুলো বা মার্কেট একটা ভালো লেভেলে এসেছে, ইনভেস্ট করা যায়, তাহলে সেখানে করুন। প্রত্যেকটা স্টকে আপনি 10টা স্টক তো 5,000 করে করলেন, বা কোনো একটা স্টক একটু বেশি পড়েছে কিন্তু ফান্ডামেন্টালি ভালো, সেতে একটু 5,000 না করে 7,000 টাকা ইনভেস্ট করে দিলেন, সেটা করা যেতে পারে, কারণ ওটা আপনার পোর্টফোলিওর অঙ্গ। কিন্তু একটা স্টক বা একটা সেক্টর দেখছেন যে খালি পড়ে নিচের দিকেই আসছে, আর আপনার পোর্টফোলিও ওরকম নয়, আপনি একটা স্টক নিয়েছিলেন ট্রেডিং করার জন্যে, 6 মাসের জন্য নিয়েছিলেন, কিন্তু এখন ফেঁসে গেছেন বলে নিচের দিকে অ্যাভারেজ করতে চান, তাহলে কি তাতে লামসাম করবো? উত্তর হলো না। ট্রেডিংয়ের জন্য নেওয়া স্টক থেকে ইনভেস্টার হয়েছেন,
তাতে আবার টাকা তার মধ্যে মানে এমনিতেই ডুবে আছেন তাতে টাকা, তার মধ্যে ডোবা নৌকায় আরও আপনি টাকা দেবেন, সেটা ঠিক নয়। ঠিক আছে, কিন্তু আপনি ইনভেস্টমেন্ট করছেন, বুঝে একটা স্টক নিয়েছেন, ইনভেস্টমেন্টের জন্যই নিয়েছিলেন, 10টা স্টকের ওয়েল ডাইভার্সিফাইড পোর্টফোলিও আছে, তাতে যদি একটু লামসাম করতে চান সেটা করা যায়। ঠিক আছে, তাও লামসাম যোগ্য টাকার বা বিনিয়োগযোগ্য টোটাল মূলধনের বা বিনিয়োগযোগ্য লগ্নির 30% বা 40% করলাম, 60% টাকা হাতে রাখলাম বা 50% টাকা হাতে রাখলাম, যদি মার্কেট আরেকটু নিচে আসে আরও করব, এই মেন্টালিটি থাকলে বোঝা গেল। আর বাজে স্টককে একটু করুন। বাজে স্টক মানে, উদাহরণ দিয়ে বলছি, বাজে স্টক থেকে বেরোতে হবে। মানে ভেল আর এলএনটি দুজনেই মোটামুটি সেম সেক্টরে থাকা ক্যাপিটাল গুডস নিয়ে কাজ করে, বিএইচইএল, ভেল আর এলএনটি দুজনেই বুল মার্কেট যখন ছিল, মানে বুল মার্কেট যখন ছিল বলছি, মানে আজ থেকে ঠিক 3-4 মাস পিছনেও যান, ভেল 100 টাকা থেকে পই করে বেড়ে প্রচুর টাকায় গেল। 100 টাকা কি 50 টাকা থেকে বেড়ে বেড়ে কত চলে গেল, 3 গুণ 4 গুণ হয়ে গেল। তখন একটা ওই বললাম না, একটা জোয়ারে গা ভাসিয়ে বাজে কোম্পানিও ভালো হয়, ঠিক আছে, কিন্তু তাও কিন্তু ভেল লস মেকিং কোম্পানি। মানে ভেল আর এলএনটিকে যদি পাশে রেখে করেন যে আপনাকে একটা ক্যাপিটাল গুড সেক্টরের স্টক নিতেই হবে, পোর্টফোলিও এলএনটি পোর্টফোলিও অনুযায়ী স্টক নিতে হবে, তাহলে সেক্ষেত্রে ভেল না চুজ করে এলএনটি চুজ করা উচিত, যেহেতু জেড ফান্ডামেন্টালি স্ট্রং। বুঝতে পারছেন? যদি এবার ভেল আমার কাছে ট্রেডিংয়ের জন্য আমি নিয়ে থাকি, ওই আগে বেড়ে গেছিল সেটা দেখে, তাহলে বেরিয়ে যেতে হবে, স্বাভাবিক ব্যাপার। মানে এলএনটির তুলনায় ভেল তো ভালো কোম্পানি নয়। এলএনটি যেখানে সুন্দর প্রফিটেবল কোম্পানি, ভালো কোম্পানি, সেখানে ভেল প্রফিটেবল কোম্পানি নয়। মার্কেটে জোয়ার এসেছিল, বুল মার্কেটের জোয়ারে সে 4 গুণ হয়ে গেছে। আবার যখন জোয়ার আসবে আবার ছোট ছোট কোম্পানিতে আমরা যাব। এখন ফান্ডামেন্টালি স্ট্রং ভালো স্টকে থাকার সময়। ঠিক আছে, এইটা যাতে মনে রাখবেন। এইভাবে বুঝে পোর্টফোলিওটাকে ডিজাইন করতে হয়। পোর্টফোলিও একদিনে বসলে না যা শুনলাম করে নিলাম তা নয়, পোর্টফোলিওতে সময় লাগে, একটু সময় দিয়ে ভালো পোর্টফোলিও, না হলে মিউচুয়াল ফান্ডে থাকাটা সব থেকে বেটার। আশা করি আপনার এই প্রেজেন্টেশনটা ভালো লাগলো। প্লিজ ভিডিওটাকে একটু লাইক করে দেবেন আর চ্যানেলকে একটু সাবস্ক্রাইব করে রাখবেন। আর হ্যাঁ, আবারও বলছি, 2রা ফেব্রুয়ারি থেকে 1 মাসের ক্লাস শুরু হচ্ছে। প্লিজ যদি জয়েন করতে চান, যেখানে মোটামুটি সব কিছু আমি সবার কথা ভেবে যে বেসিক থেকে অ্যাডভান্স লেভেল আমি কভার করার চেষ্টা করেছি, আশা করি আপনাদের ভালো লাগবে। থিওরি থাকছে, প্র্যাকটিক্যাল ক্লাস থাকছে, সব কিছু থাকছে। জয়েন করে নেবেন। ডিটেলস এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে এবং চ্যাট বক্সে আমি পিন করে দিয়েছি। ভালো থাকবেন সবাই। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।